হ্যালো এভরিওয়ান, আমি জীবন কুমার সরকার। দীর্ঘ সময় বিরতির পর আমি আবারও ফিরে এলাম স্টাডি ইন চায়না এই রিলেটেড ভিডিও সিরিজ নিয়ে। তার আগে আমি বলে নেই, বাংলাদেশে কিন্তু বর্তমানে চলছে স্মরণকালের সবচেয়ে বড় ক্রান্তিকাল। বাংলাদেশের অনেকগুলো জেলা আজকে বন্যা প্লাবিত, সুতরাং এই সময় এই রিলেটেড ভিডিও আসলে অপ্রাসঙ্গিক। কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপনারা যারা দর্শক রয়েছেন তাদের বেশিরভাগই কিন্তু চায়নাতে ভর্তিচ্ছু শিক্ষার্থী, এবং বর্তমানে কিন্তু আগস্ট মাস চলছে। আজকে 23শে আগস্ট, আমি যখন ভিডিও করছি আজকে 23শে আগস্ট। আগামী সেপ্টেম্বর ইনটেকে যেসব স্টুডেন্টরা ইতিমধ্যে আন্ডার গ্রাজুয়েটে ভর্তি হয়েছে, বাংলাদেশের শিক্ষার্থীদের কিন্তু অনেক বড় একটা অংশ আগামী সেপ্টেম্বর ইনটেকে কিন্তু চায়নাতে প্রবেশ করবে। তাদের অনেকে কিন্তু জানেন না চায়নাতে ল্যান্ড করার পরে কি করতে হবে বিস্তারিত। অনেকে আমাকে মেসেজ করেছেন, কিন্তু সেভাবে ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে কিন্তু মেসেজের রিপ্লাই দেওয়া পসিবল হচ্ছে না। সেই জন্য আমি মনে করলাম একটি ভিডিও করি যেখান থেকে বিস্তারিত বোঝা যাবে। তবে ভিডিওটির যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আমি সংগ্রহ করেছি বাংলাদেশ চায়না ইউথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন হেলালি তৌহিদ ভাইয়ের একটি লেখা থেকে। আশা করি আপনাদের মধ্যে যারা চায়নাতে সেপ্টেম্বর ইনটেকে প্রবেশ করবেন, আগামী মাসে প্রবেশ করবেন, তাদের জন্য ভিডিওটি কাজে আসবে। প্রথমেই আপনি চায়নাতে ল্যান্ড করার পরে বিমান থেকে নেমে ইমিগ্রেশনের কাছাকাছি গিয়ে আপনার নিজের যে পাসপোর্টটি রয়েছে সেটি স্ক্যান করবেন আর একটি টোকেন নেবেন। সেখানে একটি অটোমেটেড মেশিন আছে এবং অবশ্যই একটি গার্ড থাকবে, আপনি তার সাহায্যও নিতে পারবেন। আপনার টোকেনটি কিন্তু অবশ্যই নিতে হবে। এরপরে সেটা হলো অ্যারাইভাল কার্ড। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা সাধারণত আপনি যখন বিমানে থাকবেন, বিমানে থাকা অবস্থায় যারা বিমানের কেবিন ক্রু রয়েছে তারা কিন্তু আপনাকে হস্তান্তর করে দিবে। যদি না দেয়, সেক্ষেত্রে আপনি চায়নাতে ল্যান্ড করার পরে ইমিগ্রেশনের কাছে সেই অ্যারাইভাল কার্ডটি আপনি পেয়ে যাবেন। তারপর সেই কার্ডটি সংগ্রহ করার পরে সেটি আপনাকে পূরণ করতে হবে। সেখানে আপনার যে চায়নাতে আপনার যে ঠিকানা, আপনার যে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির ঠিকানা আপনি দিবেন। আর নাম্বার হিসেবে আপনার ইউনিভার্সিটির যে কাউন্সিলরের নাম্বার রয়েছে বা যে ডাইরেক্টর রয়েছে সেই তার নাম্বারটি আপনি দেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ আপনার যে ক্লাস টিচার হিসেবে আপনি যাকে জানেন। এরপরে আপনার যেটি কাজ সেটি হলো ইমিগ্রেশনে আপনাকে গিয়ে দাঁড়াতে হবে। এই সময় কিন্তু একদম ঘাবড়ানো যাবে না। আমি 22 সালে যখন এসেছিলাম, এটা ছিল আমার ফার্স্ট টাইম, সুতরাং আমি খুবই ঘাবড়ে গিয়েছিলাম। আমাকে যখন প্রশ্ন করছিল, আমি মাইনাস টেম্পারেচার শীতের মধ্যে আমি কিন্তু তখন সেই মুহূর্তে ঘামছিলাম এবং তখন অনেকটাই কিন্তু ঘাবড়ে গিয়েছিলাম। তারপর আমার ইমিগ্রেশনে তেমন কোনো প্রবলেম হয়নি। আসলে কোভিডের টাইমে এসেছিলাম, তখন যাত্রীর চাপ কম ছিল, যে কারণে ঘাবড়ে যাওয়াটা কিন্তু স্বাভাবিক। প্রথমে আপনাকে ইমিগ্রেশনের লাইনে দাঁড়াইতে হবে, তারপরে আপনার যখন টার্ন আসবে তখন আপনি যাবেন। এরপরে আপনার আঙ্গুলের ছাপ দিবেন আর আপনার একটি ছবি তুলতে হবে। ছবি তুলে নিবে তারা, ইমিগ্রেশনে যারা রয়েছে, দায়িত্বে রয়েছে। তারপর আপনি কোন ভার্সিটিতে যাচ্ছেন বা কোন মেজরে যাচ্ছেন, আর এই রিলেটেড যদি কোনো ডকুমেন্টস আপনার কাছ থেকে দেখতে চায় তাহলে সেগুলো আপনি দেখাবেন। সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলোর কিন্তু ফাইলটা আপনি অবশ্যই আপনার হাতের কাছে রাখার চেষ্টা করবেন, যাতে যে কোনো প্রয়োজনে যে কোনো মুহূর্তে আপনি সেগুলো বের করে ব্যবহার করতে পারেন। এরপরে আপনার যেটি কাজ সেটি হলো আপনার ব্যাগেজ ক্লেইমে গিয়ে আপনার ব্যাগেজটি সংগ্রহ করতে হবে। ইমিগ্রেশন শেষ করে ব্যাগেজ ক্লেইমে গিয়ে নিজের ফ্লাইটের ব্যাগেজ ক্যারোসেল সেই নাম্বার খুঁজে ওয়েট করবেন আর নিজের ব্যাগেজ ঠিক আপনি কালেক্ট করবেন। আপনার যদি কানেক্টিং ফ্লাইট থাকে, কানেক্টিং ফ্লাইটের ক্ষেত্রে কিন্তু আপনার যে অর্ধবিরতির ক্ষেত্রে কিন্তু আপনি ব্যাগেজ ক্লেইম থেকে আপনার ব্যাগেজটি সংগ্রহ করতে পারবেন না। আপনার যে লাস্ট ডেস্টিনেশন সেইখান থেকে কিন্তু আপনার ব্যাগেজটি সংগ্রহ করতে হবে। এরপরে সেটা হলো কানেক্টিং ফ্লাইট। এটা নিয়ে অনেকেরই কিন্তু অনেক ভীতি, অনেক প্রশ্ন থাকে। সেক্ষেত্রে ব্যাগেজ কালেক্ট করা শেষে যে কোনো এক্সিট দিয়ে আপনি বের হবেন। এক্ষেত্রে আপনার যদি আবার আরেকটা ফ্লাইট থাকে সেক্ষেত্রে ডোমেস্টিক ডিপার্চারে যাবেন। যদি অন্য কোনো ফ্লাইট না থাকে আপনার, তাহলে আপনি এক্সিট নিয়ে নেবেন। যদি আরেকটি ফ্লাইট থাকে আর যদি সেম এয়ারলাইন্স হয় তাহলে আপনাকে ঢাকা থেকেই 2টি টিকিট দিবে, অর্থাৎ আপনার যে দুইটা বিমানের জন্য কিন্তু 2টি টিকিট দেবে আপনাকে। আর ব্যাগেজ লাস্ট এয়ারপোর্টে আপনাকে কালেক্ট করতে হবে। সেক্ষেত্রে টিকিট নিয়ে ডোমেস্টিক সিকিউরিটি শেষ করে পরবর্তী ফ্লাইটের গেট খুঁজে সেখানে ওয়েট করবেন আপনি। এই সময়টুকুতে আপনারা একটু ভীতির মধ্যে থাকেন, সেটা হলো আপনার যদি ট্রানজিটের সময়টা যদি বেশি থাকে তাহলে আপনারা কিন্তু নেটওয়ার্ক থেকে ডিসকানেক্টেড থাকবে। সেক্ষেত্রেও কিন্তু একটা ভালো ওয়ে রয়েছে, সেটা হলো প্রত্যেকটা এয়ারপোর্টেই কিন্তু ফ্রি ওয়াইফাই থাকে। আপনি ফ্রি ওয়াইফাইটি আপনি কানেক্ট করে নেবেন। যদি না পারেন তাহলে এয়ারপোর্টে যারা দায়িত্বরত রয়েছে আপনি তাদের থেকে সাহায্য নিয়ে তারপরে আপনার ফোনে ওয়াইফাইটি আপনি কানেক্ট করে নেবেন। সুতরাং সেক্ষেত্রে কিন্তু আপনি নেটওয়ার্ক থেকে কানেক্টেড থাকতে পারবেন। এক্ষেত্রে কিন্তু একটি প্রবলেমও রয়েছে, আপনার কিন্তু চাইনিজ নাম্বার দিয়ে ওয়াইফাইটি কানেক্ট করতে হবে। সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, আপনি বাংলাদেশ থেকে আপনার যে বাংলাদেশি সিম সেটা আপনি ডেটা রোমিং করে নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ডেটা রোমিং করে নিয়ে আসেন সেটা কিন্তু আপনার বাংলাদেশের সার্ভারই কিন্তু থাকবে। সেক্ষেত্রে আপনার কিন্তু এক্সট্রাভাবে ভিপিএনের কিন্তু প্রয়োজন হবে না। তবে বাংলাদেশের সবগুলো অপারেটরের মধ্যে গ্রামীণ ফোনের ডেটা রোমিং সিস্টেমটা সবচেয়ে বেশি ভালো, সুতরাং আপনি গ্রামীণ ফোনের এই সুবিধাটি গ্রহণ করতে পারেন। এরপরে আপনার যেটা কাজ, আপনার এয়ারপোর্ট থেকে এক্সিট নিয়ে আপনাকে যেতে হবে আপনার ইউনিভার্সিটিতে।
ইউনিভার্সিটিতে যাওয়ার ক্ষেত্রে প্রথমে আপনি একটি ট্যাক্সি ধরবেন। ট্যাক্সি ধরার পরে প্রথমে ট্যাক্সির ড্রাইভারের কাছ থেকে আগে আপনার ফোনের ওয়াইফাইটি আগে কানেক্ট করে নেবেন, তার থেকে হটস্পট নেবেন। হটস্পট নেওয়ার পরে তাকে আপনার ভার্সিটির যে ঠিকানাটা রয়েছে সেটা আগে থেকে চাইনিজে আপনি লিখে নিয়ে যাবেন বা আপনার টিচারের থেকে নেবেন, সেই ঠিকানাটি তাকে শো করবেন। শো করার পরে সেই অনুযায়ী আপনি যাবেন। তবে অবশ্যই আপনি বাংলাদেশ ত্যাগের পূর্বে বাইদু ট্রান্সলেটর এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই আপনি ডাউনলোড করে রাখবেন। যেহেতু চায়নাতে গুগল ভিপিএন ছাড়া চলে না, আর আপনার কাছে শুরুর দিকে কিন্তু ভিপিএন থাকবেও না যদি আপনি আগে থেকে যদি ভিপিএনের ব্যবস্থা না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিপদে পড়তে হবে। সুতরাং আপনি গুগল ট্রান্সলেটর কিন্তু তখন ইউজ করতে পারবেন না, আপনাকে বাইদু ট্রান্সলেটরই অবশ্যই ইউজ করতে হবে। সুতরাং বাইদু ট্রান্সলেটর আগে থেকে আপনি ডাউনলোড করে নিয়ে যাবেন। এরপরে আপনার ইউনিভার্সিটিতে যাওয়ার পরে রেজিস্ট্রেশনের যে কাজগুলো রয়েছে, ভার্সিটিতে গিয়ে আপনার ইন্টারন্যাশনাল অফিসে রেজিস্ট্রেশন করবেন, এটা সাধারণত পরেও হয়। এরপরে আপনার ডরমেট চেক ইন করতে হবে, এইটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, কারণ যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদের যে কোনো ইউনিভার্সিটিতে যাওয়ার পরে ডরমেট চেক ইনটাই ফার্স্টে হয়। সেখানে যে ডরমেটরির যে অফিস রয়েছে সেখানে চেক ইনটা সম্পন্ন করতে হয়। আর এরপরে কিছুদিন পরে হয়তো বা আপনার রেজিস্ট্রেশনের বাকি কার্যক্রমগুলো সম্পন্ন হবে। তবে রেজিস্ট্রেশনের সময় বা ডরমেট চেক ইনের সময় অবশ্যই আপনার কিছু ডকুমেন্টস আপনাকে সাথে রাখতে হবে। সেগুলো হলো আপনার পাসপোর্ট, আপনার যে অ্যাডমিশন লেটার, আপনার JW202 অথবা 201, এরপরে আপনার মেডিকেল এক্সামিনেশন সার্টিফিকেট উইথ রিপোর্টস, এইগুলো কিন্তু অবশ্যই সাথে রাখবেন। আপনার নন ক্রিমিনাল সার্টিফিকেট বা পুলিশ ক্লিয়ারেন্স, আপনার HSC, SSC এই সার্টিফিকেটগুলো এবং লাস্ট একাডেমিক যে ট্রান্সক্রিপ্টগুলো রয়েছে সেগুলো আপনাকে অবশ্যই সাথে রাখতে হবে। এবং প্রত্যেকটা কপি কিন্তু আপনাকে অরিজিনাল থাকতে হবে, অরিজিনালের সাথে আপনি একটা করে কপি রাখতে পারেন। এরপরে আপনার যে স্টুডেন্ট কার্ড রয়েছে সেই স্টুডেন্ট কার্ডটি সংগ্রহ করতে হবে। আর আপনারা যারা নতুন স্টুডেন্ট, আপনাদের নতুন স্টুডেন্টদের জন্য কিন্তু একটা ব্যাচ ওয়াইজ একটা কিন্তু উইচ্যাট গ্রুপ থাকে। আপনি টিচারকে বলে অবশ্যই সেই গ্রুপটিতে আগে থেকে যুক্ত হয়ে নেবেন। তবে যে কোনো স্টুডেন্ট ভর্তি হওয়ার পরে বাংলাদেশ থেকে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টকে যে নতুন উইচ্যাট গ্রুপ, সেই উইচ্যাট গ্রুপটিতে অ্যাড করা হয়। যদি অ্যাড না করে থাকে তাহলে ভার্সিটিতে প্রবেশের পরই আপনাকে অবশ্যই উইচ্যাট গ্রুপে যুক্ত হতে হবে। এরপরে আপনার কাজ, আপনার অবশ্যই একটি সিম কার্ড নিতে হবে। সিম কার্ডের ক্ষেত্রে চায়নাতে কিন্তু 6 মাসের প্যাকেজ পাওয়া যায়, 1 বছরের প্যাকেজ পাওয়া যায়, 2 বছরের প্যাকেজ পাওয়া যায়। এখন সিম কোম্পানি ওয়াইজ, সিম অপারেটর ওয়াইজ আপনার প্রাইস রেঞ্জটা আলাদা হইতে পারে। তবে সেক্ষেত্রে আপনি যে টাকা দিয়ে সিমটা কিনবেন সেই টাকাটাই কিন্তু আপনার ব্যালেন্স হিসাবে আপনার সিমে থেকে যাবে, যেটা আপনি ব্যবহার করতে পারবেন। যেমন আমি ব্যবহার করছি চায়না মোবাইল সিম, আমারটা 6 মাসের প্যাকেজ ছিল এবং আমার সিমটার দাম পড়েছিল 200 RMB এবং আমার প্রত্যেক মাসের যে হচ্ছে রিসার্চ ব্যালেন্স সেটা হলো 29 RMB। 29 RMB করে আমার প্রত্যেক মাসে রিসার্চ করতে হয়, যেখানে আমি 270 GB করে পাই, 300 মিনিট করে পাই, যেটা দিয়ে আমার ইজিলি কিন্তু একটা মাস চলে যায়। সুতরাং আপনার সুবিধা অনুযায়ী আপনি একটি সিম কার্ড সংগ্রহ করে নেবেন। সিম কার্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, চায়নাতে কিন্তু সিম কার্ড ছাড়া আপনি এক মুহূর্তে চলতে পারবেন না। এরপরে আপনার পুলিশ রেজিস্ট্রেশন, আপনি চায়নাতে যে কোনো সিটিতে যাওয়ার পরেই সেই সিটিতে অবশ্যই আপনাকে পুলিশ রেজিস্ট্রেশন করতেই হবে। এটা সাধারণত ভার্সিটি থেকে দায়িত্ব নিয়ে করে দেয়, আপনার পুলিশ স্টেশনেও যেতে হবে না। তবে কিছু কিছু ভার্সিটির ক্ষেত্রে হয়তো বা পুলিশ স্টেশনে যেতে হতে পারে, সেভাবে প্রস্তুতি নিয়ে রাখবেন। ভার্সিটির যে কাউন্সিলর রয়েছে বা যে ডিরেক্টর রয়েছে তার সাথে আপনি সবসময় কমিউনিকেশনে থাকার চেষ্টা করবেন। সে যেভাবে বলে সেভাবে আপনি আপনার কাজগুলো করার চেষ্টা করবেন। এরপরে আপনার মেডিকেল এক্সামিনেশন, আমি এর আগের একটি ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে মেডিকেল এক্সামিনেশনের ক্ষেত্রে বাংলাদেশ থেকে যে আপনি মেডিকেল করবেন, আপনার মেডিকেলের প্রত্যেকটা রিপোর্ট আপনার কিন্তু সাথে নিয়ে আসার চেষ্টা করবেন। আপনি যদি প্রত্যেকটা রিপোর্ট যদি আপনি সাথে করে নিয়ে আসেন তাহলে আপনার চায়না থেকে এক্সট্রাভাবে আর মেডিকেল করতে হবে না। হয়তো বা 1-2টা টেস্ট আপনাকে আলাদাভাবে করতে হতে পারে, যেমন আমার আলাদাভাবে একটা টেস্ট করতে হয়েছিল যেটার খরচ পড়েছিল 120 RMB। যদি আমি বাংলাদেশ থেকে কোনো রিপোর্ট না নিয়ে আসতাম তাহলে আমার ইন টোটালি খরচ পড়তো 545 RMB, যেটা কিন্তু অনেক খরচ সাপেক্ষ ব্যাপার। সুতরাং আপনি বাংলাদেশ থেকে যেহেতু আগে থেকে মেডিকেল সম্পন্ন করেছেন, সুতরাং আপনি সকল রিপোর্টগুলো আপনি সঙ্গে করে নিয়ে আসার চেষ্টা করবেন। এক্ষেত্রে কিন্তু আপনার আলাদাভাবে নতুন করে আর মেডিকেল করতে হবে না, মেডিকেল যে এক্সামিনেশন টেস্ট সেটা কিন্তু আপনাকে করতে হবে না। এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ কাজ, সেটা হলো আপনার ভার্সিটির যে ঠিকানা সেটি আপনি চাইনিজে আগে থেকে সেভ করে রাখবেন। দেখা গেল আপনি চায়নাতে নতুন গিয়েছেন, আপনার কাছে সিমও না থাকতে পারে, আপনি হয়তো বা ডিসকানেক্টেড সবার থেকে, আপনি একা একা রয়েছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু হারিয়ে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। হারিয়ে যাবে না, কিন্তু আপনার ভার্সিটি যাতে সহজে খুঁজে পান
সেজন্য আপনার ভার্সিটির যে অ্যাড্রেসটা, আপনার যে ডরমেটরির অ্যাড্রেসটা, সেটি আপনি চাইনিজে লিখে রাখার চেষ্টা করবেন আপনার নোটপ্যাডে অথবা আপনার ফোনের নিকটস্থ কোনো জায়গায়, যেখান থেকে আপনি সাথে সাথে সেটা শো করতে পারবেন কোনো চাইনিজকে বা কোনো ট্যাক্সি ড্রাইভারকে। সেক্ষেত্রে কিন্তু আপনার এটি কাজে লাগবে। এরপরে আপনার মেডিকেল সম্পন্ন হয়ে যাওয়ার পরে আপনার যেটি কাজ সেটা হলো আপনার রেসিডেন্স পারমিট। আপনাকে কিন্তু বাংলাদেশ থেকে শুধুমাত্র 6 মাসের একটি ভিসা দিবে এবং সেই ভিসা নিয়ে আপনি চায়নাতে এন্ট্রি করার পরে আপনি কিন্তু চায়নাতে সর্বোচ্চ 1টা মাস স্টে করতে পারবেন। সুতরাং আপনাকে পরবর্তী মাসগুলোর জন্য বা পরবর্তী বছরগুলোর জন্য অবশ্যই রেসিডেন্স পারমিট রিনিউ করে করে কিন্তু থাকতে হবে। যেহেতু আপনি চায়নাতে ফার্স্ট টাইম প্রবেশ করবেন, সুতরাং আপনাকে কিন্তু অবশ্যই রেসিডেন্ট পারমিটটি কিন্তু করে নিতে হবে। এক্ষেত্রে যদি আপনি 1 বছরের জন্য আপনার ইউনিভার্সিটি থেকে করে দেয়, সেক্ষেত্রে আপনার 400 RMB মতো লাগতে পারে, এরকম আর কি। আর যাদের গভর্নমেন্ট স্কলারশিপ আছে তাদের ক্ষেত্রে তো রেসিডেন্স পারমিটের জন্য কোনো খরচ লাগে না। সাধারণত এটা 15 থেকে 20 দিনের মধ্যেই কিন্তু ইউনিভার্সিটি থেকে রেসিডেন্স পারমিটের জন্য এক্সিট এন্ট্রি যে পুরো রয়েছে আপনার নিকটস্থ আপনার ইউনিভার্সিটি থেকে, সেখানে আপনাকে নিয়ে যাবে। এরপরে আপনার যেটি কাজ সেটা হলো আপনার ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্টের জন্য ইন্টারন্যাশনাল অফিস থেকে একটি ফর্ম কালেক্ট করতে হবে। সেই ফর্মটি আপনি কালেক্ট করার পরে এবং আপনার যে রেসিডেন্স পারমিট সেটি আপনি হাতে পাওয়ার পরে তারপরে আপনি চলে যাবেন নিকটস্থ ব্যাংকে, যেমন ICBC রয়েছে, ব্যাংক অফ চায়না রয়েছে, ব্যাংক অফ কমিউনিকেশন রয়েছে। আপনার যে কোনো ব্যাংকে আপনি করে নিতে পারেন। যেমন আমি ICBC-তে একটি ব্যাংক অ্যাকাউন্ট করেছি, আমার এই একটা ব্যাংকই এনাফ, আমি সেটি দিয়ে আমি চলছি। অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টটি করে নেবেন। ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আপনি উইচ্যাট পে, আলিপে এগুলো কিছুই কিন্তু ব্যবহার করতে পারবেন না। ইভেন আপনার উইচ্যাটের ভেরিফিকেশনটাই কিন্তু আপনি সম্পন্ন করতে পারবেন না। সুতরাং আপনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই লাগবে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টটি হয়ে যাওয়ার পরে অবশ্যই সাথে সাথে আপনার আলিপে, উইচ্যাট পে এগুলো আপনি সম্পন্ন করে নেবেন। উইচ্যাট ভেরিফিকেশন এগুলো সব কিছু সম্পন্ন করে নেবেন। এরপরে যেটা আপনার ক্যাম্পাস কার্ড অ্যাক্টিভেশন এবং ওয়াইফাই। সাধারণত প্রত্যেকটা ক্যাম্পাস কার্ডেই কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া থাকে। সেই সুযোগ সুবিধাগুলো যদি আপনি নিতে চান তাহলে আপনি ক্যাম্পাস কার্ডটি অ্যাক্টিভেশন করে নিতে পারেন এবং ভার্সিটির কিন্তু এরিয়া ওয়াইজ কিন্তু একটা ওয়াইফাই সিস্টেম আছে। সেই ওয়াইফাইটিও যদি আপনি নিতে চান, সেক্ষেত্রে আপনার ইউনিভার্সিটির টিচারের সহায়তায় বা যে কোনো পুরাতন স্টুডেন্টের সহায়তায় কোথা থেকে ওয়াইফাই নিতে হবে সেটি আপনারা নিতে পারবেন। এরপরে সেটা হলো কোর্স সিলেকশন অ্যান্ড ক্লাস শিডিউল। আপনাদের প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু আপনার নিজের কোর্স সিলেক্ট করতে হবে। এটা যদি আমাদের ইউনিভার্সিটিতে আসার পর আমরা আন্ডার গ্র্যাজুয়েটে পাইনি, এটা মাস্টার্সে সাধারণত হয়। আন্ডার গ্র্যাজুয়েটে হয় কিনা এটা আমরা জানিও না, আমি অন্তত আগে খোঁজ করিনি, আমি এই লেখাটি থেকে আমি পেলাম। সেক্ষেত্রে আপনার যে 2 সেমিস্টারের কোর্স কিন্তু একসাথে কম্বাইন করে কিন্তু আপনি একটি সেমিস্টারেও কিন্তু সম্পন্ন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ভার্সিটির যারা টিচার এবং ইন্টারন্যাশনাল অফিসের যারা স্টাফ রয়েছে তাদের সাথে অবশ্যই কথা বলতে হবে। আর বাকি যেগুলো রয়েছে আপনার VPN কেনাকাটা, চায়নাতে আসার পরে কী করতে হবে, আদার্স ব্লা 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 সব কিছু আপনারা ভার্সিটিতে আসার পরেই জেনে যাবেন। ভার্সিটিতে প্রত্যেকটা ভার্সিটিতে মোটামুটি অনেক বাঙালি স্টুডেন্ট আছে, সিনিয়র যারা আছে তাদের সাহায্য নেবেন। তবে অবশ্যই যারা গ্রুপ পলিটিক্স করে ইউনিভার্সিটির মধ্যে বাঙালিদের মধ্যে, তাদেরকে অবশ্যই অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন, না হলে লাইফের সবচেয়ে বড় বাসটি খাবে। যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। চায়নাতে যারা সেপ্টেম্বর ইনটেকে আসছেন সবার জন্য শুভকামনা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই বাই।